কেউ এই প্রশ্নটা বাংলাদেশের কিছু অর্বাচীন লোক ছাড়া আর কেউ প্রশ্ন তোলেনি যে এটা এআই এর মাধ্যমে হচ্ছে। এবং বুঝলেও বুঝতে পারবেন যে যখন বাংলাদেশেরই এক মহিলা সাংবাদিক, যিনি যুক্তরাষ্ট্র থেকে এসেছিলেন এটা কভার করতে, শারমিন তিনি রহমান প্রশ্ন করছিলেন ফিরে যাওয়ার প্রশ্নের ব্যাপারে, তো তখন সজীব ওয়াজেদ জয় বলছিলেন যে বোধহয় নেত্রী বোধহয় চলে গেছেন, তাহলে এখন প্রশ্ন উত্তরটা আমিই দিই। উনি বলেন না না, আই এম ভেরি মাচ হিয়ার, আই ওয়ান্ট টু আনসার দিস। কারণ এআই তে এতটা ম্যানিপুলেট করে করাটা, এটা যারা করেন তারা জানেন আর কি, তারা বলতে পারবেন। কিন্তু কেউ ওখানে এই প্রশ্নটা তোলেনি, যারা উপস্থিত ছিল তারা সকলেই যে খুব শেখ হাসিনা বা আওয়ামী লীগের ভক্ত এমনও নয়। তো তারাও যখন প্রশ্ন তোলেনি, আর বাকিদের প্রশ্ন তোলাটা তো অর্থহীন। প্রশ্নটা হচ্ছে যে এটা বলার উদ্দেশ্য কারণ হচ্ছে যে, মানে যদি গুরুত্ব, সব থেকে বেশি গুরুত্ব কে দিয়েছে বলুন তো? সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এরপরে একটা স্টেটমেন্ট জারি করেছে। স্টেটমেন্টটা নিয়ম অনুসারে কোন স্টেটের বিরুদ্ধে যদি বলতে হয় তাহলে সেটা ভিয়েনা প্রোটোকল অনুসারে সেই সরকারকে জানাতে হয়। সেটা না জানিয়ে তারা প্রেস বিবৃতি দিয়েছেন এবং ফেসবুকে দিয়ে দিয়েছেন। তো তারা তো পুরোটা শুনেছেন, ফলে তাদের জন্য তো এটা একটা বড় বিষয়। দ্বিতীয়ত আর একটা ব্যাপার বলা ভালো, যে সেই স্টেটমেন্টটা আমি দেখলাম প্রত্যেক সাংবাদিকরাই পেয়েছেন, বাংলাদেশের সাংবাদিকরাও পেয়েছেন। ওটা 9 বার ওটা এডিট করতে হয়েছে। তারপরে পরিশেষে এমন একটা ভাষা প্রয়োগ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেটমেন্ট ইস্যু করেছে, এটা সম্পূর্ণ অকূটনৈতিক ভাষা। এবং যিনি করেছেন, এবং আমি নিশ্চিত যে এটা ডক্টর খলিলুর রহমান করেননি, কারণ তিনি এই ধরনের নোংরা ভাষা ব্যবহার করতে পারেন না। মাফিয়া টফিয়া ইত্যাদি ওই ভাষাতে লেখা আছে, সেটা আমি জানি না, এক ভদ্রলোক করে থাকতে পারেন, আমি সেটাও জানি না, যিনি 2007-8 সালে আওয়ামী লীগে আসতে চাইছিলেন কিন্তু আসতে পারেননি বলে তার যে মনের বেদনা, ফলে তারেক রহমানের সঙ্গে সম্পর্ক হয়ে, তারেক রহমান একটা ইংরেজি জানা একজন লোক দরকার ছিল, ফলে তিনি সেখানে ঢুকে পড়েছেন। তারপরে তার থেকে তিনি সব থেকে বেশি, তিনি হলেন আওয়ামী লীগ বিরোধী, এবং এতটাই উগ্র বিরোধী তিনি যে একটা পররাষ্ট্র উপদেষ্টা। কেন উপদেষ্টা? তিনি মন্ত্রী হননি কেন, কেন জানেন? তিনি উপদেষ্টা হয়েছেন এই কারণে যে তার যে ব্রিটিশ পাসপোর্টটা জমা দিয়ে দিতে হবে, সেটার আচ্ছা ভরসা নেই। কবে আবার গদি উল্টে যাবে, তখন ফিরে যেতে হবে ব্রিটেনে না। সেই জন্য তিনি উপদেষ্টা। উপদেষ্টা যারা হন তারা তারা কেউ পাসপোর্ট, কূটনৈতিক পাসপোর্ট নেন না। কারণ কূটনৈতিক পাসপোর্ট নিতে গেলে ওই অরিজিনাল পাসপোর্টটাকে জমা দিয়ে দিতে হবে, বুঝেছেন? তো এই তো হচ্ছে অবস্থা, যেটা আমি জানি না যে এটাকে নিয়ে কেন এত অযথা, মানে হঠাৎ দুই দেশের সম্পর্কের মধ্যে শেখ হাসিনাটা একটা ব্যাপার কেন হতে যাবে? এটা কি দুই দেশের সম্পর্কটা ভালো বা মন্দ নির্ভর করবে শেখ হাসিনাকে কেন্দ্র করে? ওরা নিজেরাই তো মেনে নিচ্ছে শেখ হাসিনা একটা ফ্যাক্টর, তাই না? এর বাইরেও তো দ্বিপাক্ষিক সম্পর্ক হতে পারে, তাই না? আপনারা জানেন ভালো করে। পরের দিনই হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দেখা করতে গিয়েছিলেন জ্বালানি মন্ত্রী। তিনি বলেছেন আমাদের বাঁচান, আমাদের খুব ক্রাইসিস, গ্যাসের সংকট, ফলে আপনি ডিজেল যদি না দেন, বাড়তি যা দিচ্ছেন ভালো, কিন্তু আরো বাড়তি না দিলে কে বা কারা যেন লিখছে দেখলাম, বড় বড় কাগজ নাকি তারা, মিনিমাম কোনো কূটনৈতিক ধ্যান ধারণা নেই। কারণ তার রাজনৈতিক উদ্দেশ্যে যদি কপি লিখেন তাহলে তো বাকিটা তাদের করা যাবে না। ফলে তারা লিখছেন সম্পর্ক নাকি বিরাট উত্তেজনাময়, এত উত্তেজনাময় যে ডিজেল চেয়ে বসছে, তাই না? তা তো বলতে পারতেন ভারত থেকে ডিজেল নেবো না, তাই না? দাদা, এত আপনি তো সম্পর্ক। বলছেন সাংবাদিকরা আপনাকে একটা জিনিস দেখায়, তাহলে ওনারা একটু পরিষ্কার হবেন। এই যে দেখেন, আমাদের সালাউদ্দিন সাহেব, যাকে আপনারা ভারত দীর্ঘ প্রায় 7 বছর শিলং এ রেখেছিলেন, তিনি বলছেন হাসিনা অবশ্যই কার্ড খেলবেন আবার সুসম্পর্ক চাইবেন, তা হতে পারে না। না, উনি একজন তো রয়ের তত্ত্বাবধানে ছিলেন। আমরা মনে করি উনি বাংলাদেশে রয়ের একজন ঘনিষ্ঠ বন্ধু, সুতরাং তাকে এই ধরনের কথা তো বলতেই হবে, না তার চাকরি চলে যেতে পারে। ও আচ্ছা, 9 বছর মানে উনি ছিলেন বললে এবং আপনারা তিনি মাইন্ড করবেন না। কোথাও খারাপ ছিলেন তা নয়। বেশ কিছু ভারতীয় সাংবাদিক তার সঙ্গে দেখাও করেছিলেন তিনি যেখানে ছিলেন। ফলে তিনি হাসিনা কার্ড খেলবেন না সুসম্পর্ক চাইবেন, মানে তো কিছু, আমি সেটাই বলতে চাইছি যে আপনাদের গোটা সম্পর্কটা নির্ভর করছে হাসিনা কেন্দ্রিক।
হাসিনা ছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক হতে হয়, তো ডিজেলটা নেবেন তো সেই যেখানে হাসিনা আছে সেখান থেকেই নেবেন তো। তো সেটার জন্য অসুবিধা হচ্ছে না, সেটা কেন নিতে আপনি সেটার জন্য কেন চাইছেন? বলে দিন নেবো না, তাই না? আমি তো শুনেছি আগামী সোমবার দিন দীনেশ ত্রিবেদী সময় পেয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলবেন। তিনি হয়তো তার দিক থেকে কিন্তু অনুযোগ করতেই পারেন, খুব স্বাভাবিক। কিন্তু মূল বিষয়টা হচ্ছে সেই দিন যে সাক্ষাৎ হবে তাতে হয়তো সকলেই জানতে পারবে যে তারেক রহমান ব্রিক্স সম্মেলনে যে আমন্ত্রিত তারা তিনি সেখানে আসছেন কি আসছেন না, এবং না আসলে তাদের ক্ষতি হবে এটা তাদের বোঝা উচিত। তাদেরকে আমি দেখেছি বাংলাদেশের এক একটা কাগজ লিখেছে যে যাওয়া উচিত। হ্যাঁ, পরের প্রশ্ন। দাদা এখন পরের যে প্রশ্নটা, এটা খুব ইন্টারেস্টিং। এই ভদ্রলোককে হয়তো আপনি চেনেন, ফারহাদ মাঝার নাম, তাত্ত্বিক নেতা। উনি বলছেন যে 24 জুলাই আগস্টের যে আন্দোলন, সেটা সেফ হাউস ছিল, যুক্তরাষ্ট্র নিজে পরিচালনা করতে একটা সেফ হাউস। সেইখানে এই যে জুলাই আগস্টের সন্ত্রাসীগুলোকে নিয়ে ওরা রাখতো, মগজ ধোলাই করতো। তাহলে এতদিন আমরা যে বলেছিলাম যে এটা যুক্তরাষ্ট্রের তৈরি করা, পাকিস্তানের আইএসআই নিয়ন্ত্রিত, তার কি প্রমাণ কি উনি দিচ্ছেন? কারণ উনি কিন্তু বিশাল তাত্ত্বিক নেতা, উনি কিন্তু ওই সময় খুব অ্যাগ্রেসিভ ছিলেন। হঠাৎ ওনার কি হলো যে উনি আমেরিকার বিরুদ্ধে বলা শুরু করলেন? এবং তার অ্যাগ্রেসিভ ছিলেন, এবং তার কথা তো সেখানকার ছাত্ররা শুনতো, এবং তার স্ত্রী সম্ভবত ইউনুস সরকারের একজন উপদেষ্টাও হয়েছিলেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় যিনি ভারতে মাছ পাঠাতে খুব অসুবিধা হচ্ছিল তার, ভারতে ইলিশ মাছ পাঠাতে গিয়ে তাই নানা রকম প্রশ্ন তুলেছিলেন। তিনি আবার সংসদে মহিলা কোটারও বিরোধী, মহিলা হয়ে মহিলা কোটার বিরোধী। এ অদ্ভুত ধরনের আদর্শ। কিন্তু তার যে স্বামী, তিনি যার কথা বললে ফারহাদ মাজার, তিনি একজন তাত্ত্বিক নেতা। তিনি মার্ক্সবাদেও বিশ্বাস করতেন এক সময়, পরবর্তীকালে তিনি এমনই মার্ক্সবাদে বিশ্বাসী হলেন যে তিনি বঙ্গবন্ধুর যে ধর্মনিরপেক্ষতা যে সংবিধান, তার বিরুদ্ধে তার বই বেরোলো। এবং তিনি বলছিলেন অন্য একটা ইন্টারভিউতে তার বই নাকি হু হু করে কাটতি বেড়ে গিয়েছিল। ফলে তার থেকে বুঝতে পারছিলাম যে বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ হতে পারে। এবং তার কথা তিনি পরবর্তীকালে আমার মনে হয়েছে তিনি তো ইউনুসের অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি অতীত কিন্তু তার কিন্তু আমেরিকা থেকে, আমি জানি না কেন আমেরিকা বিরোধী এত কথা বলছেন। তিনি পড়াশোনা কিন্তু আমেরিকা থেকেই করেছেন, সেখান থেকেই ফিরে এসছেন। যারা এই ধরনের কথা বলছেন বা বিপ্লব করছেন বা করেছেন, অধিকাংশের ব্যাকগ্রাউন্ডই হচ্ছে আমেরিকা। তো এখন কোনো কারণে আমেরিকা তাকে আর প্রয়োজন মনে করছে না, কাজ হয়ে গেছে, মিটে গেছে, তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। ফলে তিনি সেই কারণে হয়তো ক্ষুব্ধ। এখন সেই জন্য যা সত্য জানতেন সেগুলো ধীরে ধীরে এখন প্রকাশ করে ফাঁস করে দিচ্ছেন। এটা তো সকলেই জানে যে এটা ডিপ স্টেটের খেলা ছিল, এবং মার্কিন দূতাবাস, অন্য কাউকে তো এবার বলার দরকার নেই। প্রথমত মোহাম্মদ ইউনুস বলেছিলেন এটা একটা মেটিকুলাস ডিজাইন, আর ফরহাদ মাজার এতদিন পর স্বীকার করলেন যে আমেরিকান দূতাবাস থেকেই সবটা কলকাঠি নাড়া হয়েছে। ভালো, তাহলে তো তারাই বলছেন যখন, তখন তো আর বোঝাই যাচ্ছে যে বিএনপি তো একটা উপলক্ষ মাত্র ছিল, তাই না? দাদা আমার কিছু সূচিবায়ু আছে, আপনি সূচিবায়ুটা বুঝেন কিনা জানি না, মানে পরিস্থিতিটা যদি বুঝাই তাহলে হয়তো বুঝবেন। যেমন আমি আমার বিছনার চাদর প্রতিদিন চেঞ্জ করতে হয়, বালিশের কাভার প্রতিদিন চেঞ্জ করতে হয়, শোয়ার আগে বিছনা আমাকে ঝাড়ু দিতে হবে যতই পরিষ্কার থাকুক, সূচিবায়ুরও। তা এই জন্য সবকিছুতেই সন্দেহপ্রবণ। 5ই আগস্ট, আজ থেকে প্রায় মনে হয় 7-8 বছর আগে, আপনার কাশ্মীর থেকে 370 লাগু করেছিল। স্মরণ আছে নিশ্চয়ই, এটা আপনার দেশেরই, ভারত সরকার। 2024-এর 5ই আগস্ট আইএসআই আমেরিকা একজোট হয়ে আওয়ামী লীগ সরকারকে ফেলেছিল। আবার এই 5ই আগস্ট 2 বছর পরে শেখ হাসিনা ওই দিনই প্রেস কনফারেন্সে এসে সরাসরি প্রশ্নের উত্তর দেওয়া, কথা বলা, তিনটাকে যদি একই লাইনে মিলে কিছু কি মিলানো যাচ্ছে কি? কেন বারবার 5ই আগস্ট? কাকতালীয় নয়। প্রথম কথা হচ্ছে যে পাকিস্তান তো কখনোই তাদের এই দুঃখ তো ভোলেনি যে পাকিস্তান যেটা পশ্চিম এবং পূর্ব ছিল, পূর্বটা যে বিচ্ছিন্ন হয়ে একটা স্বাধীন রাষ্ট্র হবে, সেটা তো তারা চায়নি খুব স্বাভাবিকভাবে। দ্বিতীয়ত তাদেরও কাশ্মীরের প্রতি তো একটা আগ্রহ বা রয়েছে আর কি। ফলে সেই বিষয়টা নিয়ে
ওই দিন যে 370 দ্বারা যেটা প্রত্যাহৃত হয়েছিল, সেদিনটা কাঁপতে, একইভাবে ওই দিনটা আবার শেখ কামালের জন্মদিন। কারণ ওই দিন ফরেন প্রেস ক্লাবের অনুষ্ঠানের পরে শেখ হাসিনা তার শেখ কামালের জন্মদিন উপলক্ষে অন্য একটা প্রোগ্রামে গিয়েছিলেন। তো অনেক ক্ষেত্রে দিনটা খুবই গুরুত্বপূর্ণ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো যেহেতু তিনি জানেন যে 5ই আগস্ট তার ওই সেখানে ওই গণভবনে জাদুঘর উদ্বোধন হবে, সেখানে আবার ইউনূসের আবির্ভাব ঘটবে, এবং সেখানে দুর্ভাগ্যজনকভাবে দুটো অনুষ্ঠানের তুলনা করলেই বোঝা যায় যে ফরেন প্রেস ক্লাবে সুশৃঙ্খল ভাবে এত সাংবাদিক উপস্থিত ছিলেন, সেই হলে জায়গা হয়নি। ফলে তারা তাদের প্রাঙ্গণে আলাদা টিভি বসিয়ে সেখানে বসার ব্যবস্থা করেছিলেন, যাতে যারা সরাসরি আসতে পারছেন না ভেতরে হলে, তারা বাইরে বসে যদি দেখতে পান, সেটাও তারা দেখেছেন। এতটাই সুশৃঙ্খল ছিল। আর যে অনুষ্ঠানটা আমরা দেখলাম, এখানে রাষ্ট্রপতিকে বলতে হচ্ছে যে আপনারা এরকম অসভ্যতা করবেন না, শৃঙ্খলা মেনে চলুন, সে ঠিক যেমন মানে যে ধরনের হট্টগোল হয়েছে, তাতে সমস্ত রাষ্ট্রদূতেরা, হাই কমিশনাররা ওই প্রাঙ্গণ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। সেই ভিডিওটা সবাই দেখেছে। ফলে একটা টোটাল যে নৈরাজ্য মধ্যে এখনো বাংলাদেশ, তার একটা বড় প্রমাণ হচ্ছে সাকিব সেদিন ওই প্রোগ্রামে যোগ দিয়েছিল বলে তার বাড়ি ভাঙচুর করা হলো, শুধু এবং সাকিব না, তার নওফেলের বাড়িও ভাঙচুর করা হয়েছে। হ্যাঁ বলছি। তো এখন যদিও সাকিব খুব চমৎকার রিয়াকশন দিয়েছে, সে বলছে আমি বাড়িটা আসলে ভেঙে নতুন করে তৈরি করতে চাইছিলাম, তা ভাঙারও তো একটা খরচ আছে, ফলে ওরা ভেঙে দিয়েছে, আমার খরচটা বাঁচিয়ে দিয়েছে, সেটা বলছে সাকিব। তো পরে এটাও বলেছে সে বাংলাদেশে ফিরতে চায়, সব বিচারের সম্মুখীন হতে চায়, কিন্তু তার নিরাপত্তা প্রয়োজন। আর নওফেলেরও চট্টগ্রাম বাড়িতে বারবার ওই বাড়িতে হামলা হয়, বারবার হয়, এবারও হয়েছে। কারণ ওই বাড়িটা হচ্ছে যে চট্টগ্রাম, যেখানে জামায়াত এবং এদের যে জমায়েত, সেই জায়গায় একটা বাতিঘরের মতো, মুক্তিযুদ্ধের আদর্শের বাতিঘর মতো ওই বাড়িটা কাজ করে। ফলে সেটা তো একটা আদর্শগত লড়াই, সেই কারণে নওফেলের বাড়ি আক্রান্ত হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং এটা প্রমাণ করে যে সেই যে ইউনূসের সময় যে মব কালচার, যেটার নিন্দা বিএনপিও করতো, আজকে কিন্তু দেখা যাচ্ছে সেই মব কালচারটা অব্যাহত। শিল্পপতিদের ওপর চাঁদাবাজি অব্যাহত। তাদের যদি তারা চাঁদা না দেন, তাদের কারখানা, শিল্প সংস্থা তাদের খুলতে দেওয়া হবে না, কাজ করতে দেওয়া হবে না। আমি নাম বলছি না, কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে জানি এই সমস্ত শিল্প গোষ্ঠীর ওপরে কি ধরনের হামলা চলছে। ফলে গোটা দেশের অর্থনীতিকে প্রায় পঙ্গু করে দেওয়া হচ্ছে। তাই রাসেল। দাদা, অনেকের আজকে কোশ্চেন ছিল, অনেকে SMS ও করেছে এর আগে, যার কারণে আমাকে একটু অন্য জায়গায় যেতে হচ্ছে। সেটা হচ্ছে যে ওরা সবাই জানতে চাচ্ছে আপনার কাছ থেকে যে পাকিস্তানে একটা সমস্যা। ওরা বলতে চায় পাকিস্তানে আসিফ মনির সম্ভবত ক্ষমতা নিয়ে নিচ্ছে, পাকিস্তানে কি রেজিম চেঞ্জের কোনো হচ্ছে কিনা, এর পরপরই আবার বাংলাদেশেও এটার কোনো প্রতিক্রিয়া হয় কিনা। না, বাংলাদেশের প্রতিক্রিয়া বলতে আমি তো যেটা শুনেছিলাম প্রথমে, সেটা আমি বলেও ছিলাম প্রকাশ্যে, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে যেরকম পদত্যাগ করতে বলা হলো, দেশ ছেড়ে সিঙ্গাপুরে চলে গেছেন, এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তাকেও নাকি সরিয়ে দেওয়া হতে পারে। সেই জন্য তিনি উগ্র জামায়াতপন্থী হতে চাইছেন, যিনি ছিলেন বরাবরই জামায়াতপন্থী, এখন তো চেহারাই বদলে ফেলেছেন, দাড়ি রেখে মৌলানা টাইপের হয়ে উঠছেন। সেই সেনাপ্রধান তিনিও এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে, সেনাপ্রধান নিজে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে তার কোনো ঘনিষ্ঠ আত্মীয়র অসুস্থতার কারণে সব পরিবারের সকলকে নিয়ে তিনি কিন্তু চলে গেছেন সিঙ্গাপুরে। হয়তো তিনি ফিরে আসবেন, আশা করা যায়। মানে এতটাই তার আত্মীয়ের প্রতি এতটাই। সিঙ্গাপুর একটা হচ্ছে বলা যেতে পারে দ্বিতীয় ডিপ স্টেট, যেখানে প্রচুর মাধ্যমে প্রচুর কিছু আলোচনা হয়ে থাকে, যেগুলো অনেক ক্ষেত্রে
রেজিম চেঞ্জ বা আমেরিকার স্বার্থ সংক্রান্ত বিষয়ে এখানে অনেক সিদ্ধান্ত হয়ে থাকে। এখন সেটা এখনো আমার কাছে কোনো খবর নেই, আমি জানি না। তবে আসিফ মনির যেরকম ওয়াশিংটনের খুব ঘনিষ্ঠ ব্যক্তি, ওয়াকারুজ্জামানও ওয়াশিংটনের ঘনিষ্ঠ ছিলেন, এবং তাকে যদিও আমেরিকা কখনোই সবসময় প্রকাশ্যে কোনো সেনা শাসন পছন্দ করে না, তারা চায় কোনো না কোনো ভাবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকুক, তার আড়ালে সেনা থাকুক। এখন ফলে সেনা অভ্যুত্থান এরকম কিছু ঘটবে কিনা, ঘটলেও সেটা আমেরিকা চাইবে কিনা, সেটা সম্পর্কে আমি নিশ্চিত নই। তবে এটা ঘটনা যে ওয়াকারুজ্জামানের ভবিষ্যৎটা কিছুদিনের মধ্যেই নির্ধারিত হতে চলেছে। হয় তিনি তো এমনি আগামী বছর তার অবসর নেওয়ার কথা, অবসর নিয়ে কি করবেন, অবসর নিয়ে কি তিনি অন্য কোনো ভূমিকায় আসতে পারেন, সেক্ষেত্রে ওয়াশিংটনের একটা সবুজ সংকেত প্রয়োজন। হয়তো সেটা সিঙ্গাপুরে আলোচনা চলছে, সেটা এখনো প্রকাশ্যে আসেনি, সেটা এলে তখন হয়তো জানা যেতে পারে। দাদা, এই যে ওই দিন 5 তারিখের প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমি যতটুকু জানি যে আপনারা সাংবাদিকরা এরপর প্রায় 2-3 ঘন্টা ওখানে বিভিন্ন জনের সাথে আলাপ আলোচনা করছেন, বিদেশি সাংবাদিক আপনারা সব। 5 তারিখের এই প্রেস কনফারেন্সের পরে আন্তর্জাতিক মিডিয়ার যারা উপস্থিত ছিলেন ওদের মনোভাব কি বুঝতে পারলেন আপনি? ওদের মনোভাব হচ্ছে ওরা ন্যাচারালি খুবই অভিভূত যে শেখ হাসিনা তার পক্ষে যতগুলো সম্ভব প্রশ্নের তিনি জবাব দিয়েছেন, সে পছন্দ হোক না হোক, কিন্তু সেটাকে তার গুরুত্ব দিয়ে তারা প্রকাশ করেছেন। ভারতের জাতীয় গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে, অন্যত্রও প্রকাশিত হয়েছে, আন্তর্জাতিক মিডিয়াতে প্রকাশিত হয়েছে, পশ্চিমা গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। এবং তারা হয়তো অনেকে আরেকটু সাংবাদিক সুলভ আগ্রহের কারণে তারা জানতে চাইছিলেন যে তিনি কবে ঠিক যাবেন। সেই প্রশ্নটার উত্তর সরাসরি তো শেখ হাসিনা দেননি, তিনি বলেছেন বিজয়ের মাস তখন যাব। এইটুকু ছাড়া আর কোনো আক্ষেপ আমি ওটা দেখিনি। তার কারণ হচ্ছে, যেটা একজন যে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ডের ওপরে ক্ষমা চাইবেন কিনা, তো তার উপরে সজীব ওয়াজেদ জয় যে জবাব দিয়েছেন, সেই জবাবের তো তাতে মনে হয়নি যে সেই জবাবের উপরে আর কোনো প্রশ্ন থাকতে পারে। কারণ জয় বলেছেন যে আওয়ামী লীগের আমলের হত্যাকাণ্ডগুলো হচ্ছে হত্যা, আর আওয়ামী লীগ চলে যাওয়ার পর যে হত্যাকাণ্ড হলো, যে পুলিশরা মারা গেল, তাদের হত্যাকাণ্ডটা হত্যা নয়, সেই বিচার হবে না, তার জন্য কেউ ক্ষমা চাইবে না। বরঞ্চ সেই বিচার হবে না বলে ইউনূস তো দায় মুক্ত একটি আইন পাশ করলে, এবং সেই আইনটা বর্তমান সরকারও মেনে চলছে, তাই না? তো সুতরাং আওয়ামী লীগের সময়কার মৃত্যুটা মৃত্যু, আর বাকি সময়ের মৃত্যুটা মৃত্যু নয় বা হত্যা নয়, এটা কেমন ধরনীয় হলে সবটাই হোক, বিচার হোক, তাই না? তাহলেই তো বোঝা যাবে। ওনার এই সজীব ওয়াজেদ জয়ের এই কথাটার পরে আসলে, এবং আজকে একটা ফটোকার্ড দেখার পর আমার মাথায় যেটা চিন্তা আসছে, আপনাকে আগে একটা ফটোকার্ড দেখায়। প্রথম হচ্ছে যে এই যে সালাউদ্দিন আহমেদ গুম, শেখ হাসিনা, কামাল, জিয়াউল হাসানের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। সালাউদ্দিন মানে হচ্ছে শিলং সালাউদ্দিন, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী। উনি ইন্ডিয়াতে থেকে উনি নাকি গুম ছিলেন। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এটা আজকের একটা পত্রিকার খবর, 121 জন আওয়ামী লীগ মন্ত্রী এমপি কারাবন্দী রয়েছে। 300 এমপির মধ্যে বাকি যারা আছে, অনেক মন্ত্রী, অনেক সংসদ সদস্য, নেতা কর্মী কোথায় আছে কেউ জানে না। কেউ বলে ইন্ডিয়াতে, কেউ বলে সিঙ্গাপুর, দুবাই। তাহলে তো এরাও 24-এর 5ই আগস্ট সকলকেই গুম করা হয়েছে নাকি? সালাউদ্দিনেরটা না, যদি গুম হয়, না, তার চেয়েও বড় কথা হচ্ছে যে জেলের মধ্যে মারা গেছেন, তো জেলের মধ্যে মারা মন্ত্রী গেছে। মারা গেছেন, তাহলে জেলের মধ্যে জেলের মধ্যে মারা যাওয়াটার কিন্তু হচ্ছে নিয়ম অনুসারে সেটা কিন্তু কাস্টোডি ডেথ মানে তার একটা ম্যাজিস্ট্রিয়াল এনকোয়ারি হওয়া উচিত। সেটাও তো হয়নি। আইনের শাসন না থাকলে যা যা হয় তাই ঘটছে। ফলে যে কথাগুলো আপনি বলছেন যে আরো অনেকে নিখোঁজ, যারা ভারতে আছেন এটা তো ভারত সরকার জানে, তাই না? কারা এখানে আছেন, কারা থাকছেন, যেসব মন্ত্রী, নেতা ইত্যাদি। কিন্তু বাকি অনেকে আছেন, এটা ঘটনা।
যে তারা তো সত্যিই নিখোঁজ, তারা কি গুম খুন হয়েছে নাকি তাদের আটকে রাখা হয়েছে। যেমন আমি দেখছিলাম ওই ফরহাদ মাজার বোধহয় একটা গুম খুন নিয়েও মন্তব্য করেছেন কিছু একটা, যে সেইগুলো যদি হয়ে থাকে তাহলে সেই সব গুম খুনের ছবিতে হঠাৎ তোয়ালে কেন দেখা যাচ্ছে, পাখা কেন দেখা যাচ্ছে, মানে সেই ছবিগুলো কি পরে তৈরি করা হয়েছে? সবটাই তো পরে। যেটা বলা হয় যে শেখ হাসিনাকে তারা চাইছেন, তো কিন্তু শেখ হাসিনা যখন ভারতে এসেছিলেন তখন তো তিনি অপরাধী না, তার বিরুদ্ধে যে অপরাধ সেটা তো পরবর্তী বিষয়। কিন্তু আমরা যেটা যেটা বলি যে এটা ইউনুসেরই শাসনের এক্সটেনশন চলছে এখন, তার বড় প্রমাণ হলো ইউনুস যে আইসিটি তৈরি করেছিলেন, যে আইসিটি কি সম্পূর্ণ আন্তর্জাতিক বিধি বহির্ভূত একটা আইসিটি, সেটাকে তো এখন এরা মানছেন না, সেটাকেই তো ধরে তারা বলছেন তিনি ফাঁসির আসামি। তা ফাঁসির আসামিতে সেটা তো ইউনুস আমলে হয়েছে, সেটাকে বিচার হয়েছিল, একজনের অবর্তমানে বিচার হয়েছিল, সেটা কি বিচার ব্যবস্থা, সেটা কি সঠিক বিচার? সেটা তো ফ্যাসিস্ট আমলে যা হয়ে থাকে তাই হয়েছে, যে আপনাকে বিচারের কোনো সুযোগ দেওয়া হবে না, আমি রায় বলে দেবো, সোজা কথা, রায়টা গোটা থেকে ঠিক হয়ে আছে। সেটা তো আর ন্যায় বিচার হলো না, তাই না? আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নিয়ম অনুসারে তার যা নিয়ম কানুন রয়েছে সেই অনুযায়ী কি ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল? তো হয়নি, এই নিয়ে তো অনেক প্রশ্ন আছে। কিন্তু দেখা যাচ্ছে বিএনপি সরকার সেটাকেই মানছেন, সেটাকেই বলে যাচ্ছেন, তাই না? হ্যাঁ, রাশেদ ভাই। দাদা, এই যে আরেকটা জিনিস, এটা একটু ইন্টারন্যাশনালি, যে সৌদি আরব একটা করেছে, টাই আপ করেছে, বাংলাদেশ সহ অনেক 19টা দেশ জয়েন করেছে। আজকে কিন্তু ইরান অলরেডি সরাসরি হুমকি দিয়েছে যে টাই আপের ব্যাপারটা, যে এটা ওরা অন্যভাবে দেখছে। বাংলাদেশের উপরে কি কোনো ইম্প্যাক্ট আসতে পারে এতে? না, বাংলাদেশের যে সমস্ত জাহাজে বাংলাদেশের পণ্য আসার কথা হরমুজ প্রণালী দিয়ে, সেগুলো ইরান অনুমতি দেবে না, বা জোর করে পাঠানোর চেষ্টা হলে সেগুলোকে ইরান ধ্বংস করে দিতে পারে, ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এরকম একটা মানে যে সামরিক জোটে, একটা মানে যে সামরিক জোটটার জাতিসংঘের অধীনে নয়, সেই ধরনের সামরিক জোটে অংশগ্রহণ করাটা, এটা বাংলাদেশ আমার মতো একটা বড় ধরনের ঝুঁকি নিয়েছে। মানে যারা মুখে এত কথা বলেন তারা নাকি ফিলিস্তিনের পক্ষে, কিন্তু এটা তো ইসরায়েলের পক্ষে চলে যাওয়া হলো। তাহলে বাংলাদেশ কি শিবির পরিবর্তন করছে? বাংলাদেশ কি এখন ইসরায়েলের পক্ষে যাচ্ছে? সেটা একটা বিষয়, কিন্তু এটা ভাবার বিষয় আছে। বাংলাদেশ তার কিন্তু পররাষ্ট্র নীতি পরিবর্তন করছে, তার সমস্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কেবল ভারত বিরোধিতা নয়, সে আন্তর্জাতিক ক্ষেত্র যে ধরনের সামরিক জোটে, আগে কিন্তু কোনো সামরিক জোটে সামিল হতো না বাংলাদেশ। শেখ হাসিনা এবং শেখ হাসিনা কিন্তু কোয়াডে যুক্ত হতে চাননি, যদিও কোয়াড কোনো সামরিক জোট নয় তা সত্ত্বেও। কিন্তু পরবর্তীকালে এখন আমরা দেখছি যে বাংলাদেশ কিন্তু সামরিক জোটে ঢুকছে, এবং যে সামরিক, তারপরে বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটা তো অন্য দেশের কাছে তারা তাহলে বিক্রি করে দিচ্ছেন, অথচ অভিযোগ করতেন শেখ হাসিনার ব্যাপারে। এটাতে বাংলাদেশের জন্য আমার মনে হয় খুবই একটা বিপদ সংকেত। এটা বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাবে আমি জানি না। মরিয়া হয়ে তারা কোনোভাবে নিজেদের সরকার টেকানোর নাম করে যেটা করতে চলেছেন অগণতান্ত্রিক পথে, এটা বাংলাদেশের পক্ষে সঠিক কোনো আমি ভবিষ্যৎ দেখছি না আর কি। এটা খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে, কোনো সন্দেহ নেই। দাদা, আমরা একটা কথা বলি যে শকুন যত উপরে উঠবে উঠুক, তার চোখ নাকি একদম নিচে থাকে যে কি হচ্ছে ঘটনা। তো আমরা সাংবাদিকদের বলি যে সাংবাদিকরা যেভাবেই কথা বলুক বা বসে থাকুক, ওনাদের কনসেন্ট্রেশন বা চোখ থাকে যে সামনের ব্যক্তিটি কিভাবে কথা বলছেন, মানে তার খুঁটিনাটি বিষয়গুলো ধরার জন্য। 5 তারিখের এই প্রোগ্রামে নেত্রী যেভাবে কথা বলেছেন বা যা কিছু বলেছেন, কনফিডেন্স লেভেল বা উনি দেশে ফিরে আসার যে আকাঙ্ক্ষা, আপনি আসলে কতটুকু দেখলেন? না, সেটা তো তিনি সুদৃঢ়ভাবেই বলেছেন। তিনি তো বলেছেন তিনি রাজনীতি করার জন্য যাচ্ছেন না, যেটা বলা হচ্ছে যে তাকে রাজনীতি করতে দেওয়া হয়েছে।
তিনি তো রাজনীতির কথা বলেননি, তিনি বলেছেন মানুষ দুঃখে আছে, কষ্টে আছে, তার পাশে আমি থাকতে চাই। আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য যাচ্ছি না, বা কালকে গিয়েই তারেক রহমান সরকারকে উৎখাত করে নতুন নির্বাচন করে ক্ষমতায় যাবো, সে কথাও বলে। উনি বলছেন আমি যাচ্ছি মানুষের পাশে, আমার অনেক দিন হয়ে গেছে, 2 বছরের উপর, আমার দেশের মানুষ আমায় চাইছে, ফলে আমাকে সেখানে যাওয়া উচিত। এবার আমার প্রশ্নটা হচ্ছে, ধরুন শেখ হাসিনা সেখানে যদি যে গেলই শেষ পর্যন্ত, তাহলে তার বন্দি প্রত্যার্পণের দরকার পড়ছে না, তারা তো তাকে পেয়াচ্ছেনি সেখানে, তো সেই অনুসারে তারা ব্যবস্থা যা যা নেওয়ার নেবেন, তো সেটার জন্য তিনি তো প্রস্তুত, তিনি তো প্রস্তুত আছেন, তাই না? এখন সেটা যদি তারা ভাবছেন যে এখানে বসে এটা করছেন, সেরকম কিছু নয়, এটা রাজনীতি করছেন, রাজনীতির কথা তো উনি বলেন এটা। আর মত প্রকাশের স্বাধীনতা তো ভারতে আছে, তাই না? আমরা তো কাউকে বলতে পারি না, যে সাংবাদিকদেরও বলতে পারি না, তাহলে আমরা সাংবাদিকরাই সরকারের বিরুদ্ধে বলতাম। যদি ফরেন কারেন্স ক্লাবকে যদি নিষেধ করা হতো, এটা করতে পারবেন না, তাহলে তো আমরাই সোচ্চার হয়ে সেদিন রাজপথে থাকতাম। শেখ হাসিনার জন্য নয়, আমাদের সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ করার জন্য। আর শেখ হাসিনা এখানে একজন অতিথি, তাকে কি করে বলা হবে যে তিনি কি বলবেন, আর কি তার স্ক্রিপ্ট, সেটাও কি ভারত সরকার তৈরি করে দেবে, নাকি বিএনপির তৈরি করা স্ক্রিপ্ট নিয়ে তিনি কি রাষ্ট্রপতি যেভাবে ভাষণ দেন সেভাবে কি ভাষণ দেবেন নাকি? তেনা তার যে মত মত প্রকাশের অধিকার, তিনি সেটা মত প্রকাশ করবেন। তা সে মত প্রকাশে কেউ খুশি হতে পারেন, কেউ অখুশি হতে পারেন, সেটা দেখার তো ভারতের কাজ নয় না। ভারতের বক্তব্য হচ্ছে এখানে তিনি আওয়ামী লীগের নামে কোনো সাইনবোর্ড খুলে, কোনো অফিস খুলে, কোনো রাজনৈতিক আন্দোলন, প্রতিবাদ এসব করতে পারবেন। কিন্তু তার তো ব্যক্তি স্বাধীনতা আছে, সেই ব্যক্তি স্বাধীনতা অনুসারে তিনি যা করার করছেন। এটাকে রাজনৈতিক দৃষ্টিতে দেখাটাই আমার মনে হচ্ছে ভুল হচ্ছে। আর গোটা বিষয়টাকে শেখ হাসিনা কেন্দ্রিক করে ফেলছেন, যে শেখ হাসিনার নাকি কোনো গুরুত্ব নেই, শেখ হাসিনার নাকি হয়ে গেছে। ইররেলিভেন্ট, এখানে কেউ নাকি বাংলাদেশে চায় না। তা তারা মাথা কামাচ্ছেন কেন এত? শেখ হাসিনাকে তো চায় না, ইররেলিভেন্ট। আপনার তাকে নিয়েই তো সকাল সন্ধে ভাই ভেবেই চলেছেন। যতটা না যতটা না মানে আওয়ামী লীগ ভাবছে, আওয়ামী লীগের কিছু কিছু একটা ব্যাপার বলে রাখা ভালো, এই প্রসঙ্গে সুযোগ এলো বলে। আওয়ামী লীগের কিন্তু সেই সময়ের যে ঘটনা 2024, তাতে অনেকেরই সন্দেহ যে কিছু আওয়ামী লীগের লোক তারা হয়তো ষড়যন্ত্রের শিকার হয়েছেন, এবং তারা একটা ষড়যন্ত্রকারী রোল প্লে করেছেন। কারা নিশ্চিত নয়, ভবিষ্যতে শেখ হাসিনা কোনোদিন একদিন তদন্ত করে বের করবে কারা তারা। কিন্তু আমি আর একটা জিনিস লক্ষ্য করেছি, এটা আমার বলতে আমার খারাপ লাগছে, তবুও আমি বলতে বাধ্য হচ্ছি। এখনো কিন্তু সেই ধরনের কিছু লোক আছে, যারা আওয়ামী লীগের নাম করে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং বিরূপ প্রচার করছেন, এমনকি বহু তথ্য বিরোধীদের হাতে তুলে দিচ্ছেন। এদের সম্পর্কে আওয়ামী লীগ নেতৃত্ব তখনও যেমন সতর্ক ছিলেন না কিছুটা, আজও তেমনি অনেকটা সতর্ক নন। কারণ শেখ হাসিনার সঙ্গে কারা দেখা করছেন, কারা কথা বলছেন, সেই তালিকা মানে আমি এত ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও আমি জানি না। কিন্তু আমি দেখছি বাংলাদেশের একটা বিশেষ দলের মুখপাত্র প্রায় কার্যত সংবাদপত্রের নামে, তাতে সমস্ত বিশদ বেরিয়ে যাচ্ছে, এবং বেরোচ্ছে মানে কি, সেটা কেউ তো এখান থেকে ভেতর থেকেই দিচ্ছে, তাই না? তার মানে আওয়ামী লীগের মধ্যেও একটা শস্যের মধ্যে ভূত আছে। তো সেটা এখনো কিন্তু আইডেন্টিফাই করার প্রয়োজন আছে, তা নাহলে কিন্তু বিপদ আরো হতে পারে। সতর্ক হওয়া দরকার, এটা কারা, এটা চিহ্নিত করা দরকার। কারণ কারা দেখা করবেন এই তালিকাটা শেখ হাসিনা তৈরি করে, এবং শেখ হাসিনা সেই তালিকাটা ভারতীয় নিরাপত্তা এজেন্সির হাতে দেন, বা আরো কারুর কাছে দেন। এরকম যারা তালিকা পান, তাদেরই কেউ কি এটা ফাঁস করে দিচ্ছেন? এটা আমার মানে আজকের পর থেকে এটা মাথায় ঢুকেছে, এবং আমি বেশ চিন্তিত। এবং আমার মনে হচ্ছে শেখ হাসিনার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা প্রয়োজন আছে। তিনি ঘন ঘন তাকে যাতে দেখা না যায় সেরকম হওয়াটাই বাঞ্ছনীয়। কোন একটা কত ষড়যন্ত্র দানা বাঁধছে, সেটা দেখে আমি কিন্তু খুব আতঙ্কিত। কাশের ভাই। দাদা, এই যে আমাদের বাংলাদেশের আজকের বিভিন্ন পত্রিকা, এমনকি বিবিসি বাংলাতেও এই নিউজটা করা হয়েছে যে ভারত সরকার শেখ হাসিনাকে আর বহন করতে চাচ্ছেন না। তার কারণ হচ্ছে ওনারা যে যুক্তিটা দিয়েছে, রণধীর জয়সওয়াল 4 দিন আগে বলেছিলেন যে শেখ হাসিনা কোথায় কি বলবে এটা তো ভারত সরকারের কোনো বিষয় নেই, সেই
আজকে নাকি আবার উনি বলেছেন যে শেখ হাসিনা কি বলেছেন তা ভারত সরকারের দায় দায়িত্ব নাই। ওনারা বুঝাতে চাচ্ছেন যে হঠাৎ করে রণধীর যশোর কেন আজকে আবার সাংবাদিক সম্মেলন করতে হবে, যদি ওনারা আসলে ওইভাবেই না, 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 একেবারে ভুল ধারণা। এটা বাংলাদেশের লোকেরা জানে না। আমাদের এখানে সপ্তাহে 2 দিন ব্রিফিং হয়, একদিন মঙ্গলবার, একদিন শুক্রবার। শুক্রবারে এই প্রশ্নটা হয়েছে, যেহেতু বাংলাদেশ সরকার একটা প্রতিবাদ করেছে, সেই জন্য সেই প্রশ্নটা সাংবাদিকরা করেছে। তখন উনি বলছেন যে আমি আগেও বলেছি, আবার বলছি, এই সাংবাদিক বৈঠকের সঙ্গে ভারত সরকারের কোনো হাত নাই। কিন্তু এবং এখানে তিনি যা বলেছেন তার সঙ্গে আমরা সহমত নই। এছাড়া তারা কি বলবে যে আমরা সহমত? তো সহমত হলে তো সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয়, তাই না? সেটা তো সম্ভব নয়। এটাকে অযথা বিবিসি বাংলা, আমার জানি না, আমার সঙ্গে অনেকেরই কথা হয়, বিবিসি বাংলার সাংবাদিকের সঙ্গে কথা হয়। এখন ওই সংবাদপত্রে, সংবাদ গোষ্ঠীতে ওই ধরনের সংবাদ না ছাপলে ছাপা হবে, কি করা যাবে? তাকে ওইভাবে কোথাও কোনো সূত্র আছে শেখ হাসিনাকে ভারত চায় না? কেউ বলেছেন? ভারত সরকারের কোনো আধিকারিক বলেছেন? তিনি ইন্টারপ্রেট করছেন, তাই না? কে বলেছেন যে ভারত সরকার চায় না? ভারত সরকার চায় না এটা কাউকে বলতে হবে তো। তো তিনি বসে বসে একটা মন গড়া কথা বলে দিলেন, তাই না? আমার বক্তব্য হচ্ছে, আমাকেও খবরটা অনেকে বাংলাদেশ থেকে পাঠিয়েছে, আমি বলেছি খবরের সোর্স কি? সোর্সটা তো জানা দরকার, তাই না? আমি যদি কিছু লিখি বা কিছু বলি, তাহলে আমি কাউকে একটা কোট করে বলবো, তাই না? তো সেই কোটেশন নেই, কিছু নেই, কারণ ওই ধরনের খবর ছাপা, কারণ খবরটা কেন হয়েছে জানেন? খবরটা হচ্ছে এই কারণে যে বিবিসি বহু তর্ক বিতর্কের পর শেখ হাসিনার প্রেস কনফারেন্সটা দেখাতে বাধ্য হয়েছিল, এবং তাতে লাইভ 2 কোটি লোক দেখেছে বিবিসির থেকে। 2 কোটি লোক বিবিসি দিতে, সমগ্র সারা পৃথিবী জুড়ে তো 44 কোটি, কিন্তু তার মধ্যে বিবিসিরই 2 কোটি অবদান আছে। এবং তখন যখন দেখেছে তারা যখন এতটা করে ফেলেছে, তাহলে এবার একটা কাউন্টার করতে হয়, ব্যালেন্স করতে হয়। ব্যালেন্স করতে গিয়ে ও ঠিক আছে, শেখ হাসিনা যা বলেছেন বলেছেন, ভারত একমত নয়, ভারত চায় না, এটা বলে আবার তাদের যে কনস্টিটুয়েন্সি যেটা, তাকে স্যাটিসফাই করা হয়। সেটা এর মধ্যে কোনো আমাকে কেউ যদি বলেন যে একটা সত্যতা আছে, এত বড় সোর্স বিবিসির আছে, আমার ভারতে তো মনে হয় না। আমি অন্তত সকাল থেকে রাত অনেক নানাবিধ জায়গায় কথা বলি, ভারত সরকারের সঙ্গে কথা বলি, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অফিস আছে সেখানে কথা বলি, যদি বলেন গোয়েন্দা, তাদের সঙ্গেও কথা বলি। তাদের জানতে চেয়েছিলাম যে সত্যি এটা নিয়ে কি কোনো আপত্তি বা কিছু আছে? বলে কিচ্ছু আপত্তি নেই। ভারত, সোজা কথা হচ্ছে, আমি কয়েকজন এক্সপার্টের সঙ্গে কথা বলেছি, তার মধ্যে এক্সপার্ট একজন আমাকে বলেছেন, যিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ, তিনি বাংলাদেশের ওপরে কাজ করে থাকেন, বাংলাদেশ নিয়ে তিনি গবেষক। তিনি বলেছেন ভারত এটা ভারসাম্যের রাজনীতি করছে, ভারসাম্যের কূটনীতি। মানে বিএনপি কে অবজ্ঞা করছেন না, নির্বাচিত সরকার যখন তার সঙ্গে সরকারের সঙ্গে সমর্থন বা সহযোগিতা রাখার চেষ্টা করে যাচ্ছে। যেমন ডিজেল চেয়েছেন, ডিজেল হয়তো পাঠিয়ে দেবেন, কিন্তু তাই বলে আওয়ামী লীগকে উপেক্ষাও করছে। দুটো এই ভারসাম্যের রাজনীতি। আওয়ামী লীগ দীর্ঘদিনের পুরনো বন্ধু, তাদের ভারত অনেক উপকৃত হয়েছে নিরাপত্তার দিক থেকে, ফলে তাকে ভুলে যাবে কি করে? তাকে ভুলে যাওয়া তো সম্ভব না। ফলে এইটা বুঝতে পারছেন না। এর মানে এই নয় যে শেখ হাসিনা কালকেই গিয়ে তারেক রহমানকে উৎখাত করে ক্ষমতায় বসবেন আর পেছনে ভারত থাকবে, এটা নয়। ভারত বলছে যে তিনি যা বলেছেন, তিনি তো যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো তো আমরা জানতাম যে কি বলবেন, ফলে তো তার সঙ্গে তো আমরা আগেও বলেছি একমত, এখনো বলছি একমত। কিন্তু সেটা বলতেই হবে তাকে। তিনি যদি একমত হয়ে যান ভারত, তাহলে তো ভারত একটা পক্ষ নেওয়া হয়ে গেল না। ভারত তো কোনো পক্ষ নিচ্ছে না, ভারত তারেক রহমানকে উপেক্ষা করছে না। তারেক রহমানকে যে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রথম, বিশ্বের প্রথম নেতা, আজ পর্যন্ত তার স্বীকৃতি পর্যন্ত ভারতে পাঠান। অনেকে হয় না যে আপনার চিঠি পেয়েছি, বিচার করে জানাও, স্বীকৃতিও দেন। ব্রিক্স এর সভাপতি নরেন্দ্র মোদী, তিনি আমন্ত্রণ জানিয়েছেন বিমস্টেকের সভাপতিকে, যিনি তারেক রহমান। আজকে অন্য কেউ প্রধানমন্ত্রী হলে তাকেই করতেন। এখন তার সেইটারও কোনো প্রাপ্তিশোক নেই, খালি বলা হচ্ছে যাবে কি যাবে না। হাসিনা থাকলে হবে না। আরে হাসিনা থাকলে ব্রিক্সের সদস্যপদ নেবেন না? এ তো অদ্ভুত বিষয়, তাই না? হাসিনা ভারতে আছে, এই কারণে ব্রিক্সের সদস্যপদ নেওয়ার চেষ্টা করবেন না?
তাই কি হয়েছে, ওটা বাংলায় প্রবাদ আছে না, চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়া। তাই সাংবাদিকেরা ছিলেন, সেটা আমরা অনলাইনে যারা সংবাদ সম্মেলনটি দেখছিলাম তারাও দেখছিলাম। আপনি কেমন আবহ দেখেছেন সেই মিলনায়তনের ভেতরে? আর আপনারা কি জানতেন যে প্রশ্নের উত্তর নেবেন শেখ হাসিনা? হ্যাঁ, যতটুকু জানতাম যে উনি চেহারাটা দেখা যাবে না, কিন্তু ওনার অডিও লিঙ্কের থ্রু দিয়ে উনি কথা বলবেন এবং প্রশ্নও নিতে পারেন, এটা জানতাম আমরা। শেখ হাসিনা এসছিলেন এবং শেখ হাসিনা, এটা তো নর্মাল জিনিস, ভারতবর্ষে অনেকেই প্রেস কনফারেন্স করে। দালাই লামা সিকিয়ং, যে টিবেটান গভর্নমেন্ট ইন এক্সাইলের প্রাইম মিনিস্টার, যদিও টিবেটান গভর্নমেন্ট ইন এক্সাইলকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিকগনাইজ করে না, কিন্তু সেটা এক্সিস্ট করে ধর্মশালা, এবং তার যে হেড তিনি ইন্টারভিউ দেন, আমাকেও ইন্টারভিউ দিয়েছেন লাইভ, ফেস টু ফেস। সো কনসিকুয়েন্টলি দিস ইজ ভেরি নর্মাল। শেখ হাসিনা নিয়ে চেহারা দেখান না, এই জন্যে অ্যাজ ফার আজ আমরা যতদূর জানি যে উনি কোথায় আছেন সেটা যাতে লোকেরা না জানতে পারে, কারণ ওনার উপরে 19খানা অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট উনি নিজেই বললেন সেদিন, এবং 20তম যাতে দিল্লি শহরে অন্তত না হয় সেই জন্যই বোধহয় ভারতবর্ষের যারা ওনাকে অ্যাডভাইস দেন তারা বলেছে যে আপনি নিজের চেহারাটা দেখান। তো দ্যাট ওয়াজ ইট। আদারওয়াইজ অ্যান্টিসিপেশন ছিল যে শেখ হাসিনা কি বলবেন। উনি একটা দিন এক্স্যাক্টলি না বললে পরে উনি বলেছেন, ক্ষণ না বললেও বলেছেন যে ডিসেম্বর মাসে, বিজয়ের মাসে তিনি ঢাকা ফেরত যেতে চান, এবং তিনি পারওয়া করেন না যে তাকে যদি কেউ মেরে ফেলে বা তাকে যদি জেলে দেওয়া হয়, তা সত্ত্বেও তিনি যেতে চান তার মাতৃভূমিতে। এটা ন্যাচারাল, একজন লোক তার নিজের দেশে ফেরত যেতে চায়, এটা ভেরি ন্যাচারাল একটা ডিজায়ার। এখন যেতে পারবেন কি পারবেন না সেটা আলাদা প্রশ্ন, বা যেতে যাওয়া উচিত কি উচিত না সেটাও আলাদা প্রশ্ন, কিন্তু উনি যেতে চান এটা বোধহয় বরাবর থেকেই উনি বলে আসছেন, অনেকদিন ধরেই বলেছেন, বিভিন্ন রকম ভাবে উনি বলেছেন। এবার উনি আরো স্পষ্ট করে বললেন, একটা মাস ইঙ্গিত দিলেন যে এই মাসের মধ্যে আমি যেতে চাই, হুইচ ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। আর উনি খুব সংযত ভাবে বুঝিয়ে বললেন যে আহ 2 বছর আগে কি ঘটেছিল, ওনার মতে কি ঘটেছিল, এবং কেন ওনার সরকার এর পতন হয়েছিল, এবং এখন কি পরিস্থিতি সেটা নিয়ে উনিও বললেন। সজীব ওয়াজেদ জয়ও বলল, এবং অন্যান্য যারা মন্ত্রী, স্থানীয় লোক, আওয়ামী লীগের এডুকেশন গৃহমন্ত্রী ইত্যাদি তারা ছিলেন, এবং তারাও সে কথা নিয়ে বললেন। কিন্তু আপনি যেটা আরেকটা কথা বললেন, সেটার আমি একটা জিনিস পেহেলু বলার চেষ্টা করবো আপনাকে, যে ভারতবর্ষকে নিয়ে, ভারতবর্ষ কেন শেখ হাসিনাকে কথা বলতে দিচ্ছে, কেন ভারতবর্ষে অমুকে থাকছে, এই প্রশ্নটা করার আগে বাংলাদেশ এর উচিত জিজ্ঞেস করার আমেরিকাকে, কানাডাকে এবং ইউকে কে। তাদের তো আসল অভিযোগ ওদের উপরে হওয়া উচিত, কারণ সেই সব দেশে তো আওয়ামী লীগের ব্রাঞ্চ আছে, সেখানে তো রেগুলারলি মিটিং হচ্ছে, সেখানে তো রেগুলারলি বিক্ষোভ আন্দোলন চলে। ভারতবর্ষে তো তা হয় না, কোন রকমের পলিটিক্স বাংলাদেশকে নিয়ে তো হয় না, পারমিটেড নয়, কিন্তু সেখানে তো পারমিটেড। সেখানে তো যখন আগের যে আপনাদের চিফ অ্যাডভাইজার ইন্টারিম গভর্নমেন্টের যিনি ছিলেন প্রফেসর ইউনুস, তখন তিনি যখন গেছিলেন তাকে তো বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। তার মন্ত্রীরা যারা যখন গেছেন তাদের তো বিক্ষোভের মুখে পড়তে হয়েছে, তাদের দিকে জুতো নিয়ে গিয়ে লোকেরা ছোড়ার চেষ্টা করেছে। তো সেখানে তো কিছু হয়নি, তারা তো কোনোদিন নোট ভার্বেল পাঠায়নি, প্রেস বিজ্ঞপ্তি দেয়নি যে আপনারা কেন এটা পারমিট করেছেন। সেটা একটু, সেই সাহসটা একটু দেখাক। ভারতবর্ষ তো সেই দেশগুলো থেকে অনেক বড়, ফ্রান্স, জার্মানি বা ব্রিটেনের থেকে ইন টার্মস অফ পাওয়ার, ইন টার্মস অফ স্ট্যান্ডিং অনেক বড়, ইন টার্মস অফ ইকোনমিক সাইজ আমরা এই দেশগুলোর থেকে বড় হয়ে গেছি। তো আমাদেরকে এইসব নোট ভার্বেল পাঠায় কেন, যখন জানে যে ভারতবর্ষে এটা নর্মাল রুটিন। পরিবেশটা কেমন দেখলেন? শেখ হাসিনা মানে নিজে আমি আছি বলে বেশ উচ্ছলতার সাথে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। শেখ হাসিনাকে খুব মানে আত্মবিশ্বাসী, এবং তিনি যখন প্রশ্নের উত্তরও দিচ্ছিলেন, আপনার কি মনে হয়েছে? মানে একটা মুডের পরিবর্তন ওখানে উপস্থিত আওয়ামী লীগ নেতাদের মধ্যে এবং অনলাইনে উপস্থিত শেখ হাসিনা পুত্রের মধ্যে আপনি লক্ষ্য করেছেন কিনা? আপনার সেই পরিবেশটা কেমন মনে হয়েছে? এবং উনি দেশে ফিরবেন, এটাই একটা সাধারণ বিশ্বাস ওই মিলনায়তনে তৈরি হয়েছিল কিনা? আমার মনে হলো জানুয়ারির তুলনায় এইবার শেখ হাসিনা আরো বেশি কনফিডেন্ট ছিলেন, এবং জয় ওয়াজ ফার মোর কনফিডেন্ট,
সে অনলাইন সঙ্গে সঙ্গে অটোমেটিকলি সে টুইট করে যাচ্ছিল, এবং যে মন্ত্রীরাও তাদের যেন একটু যেন মনে হচ্ছিল আপলিফটেড। জানুয়ারিতে দেবার হোল্ডিং এ প্রেস কনফারেন্স, ডেফিনেটলি তাদের একটা ক্ষোভ ছিল যে তাদের ইলেকশনে লড়তে দেওয়া হচ্ছে না, কিন্তু এই সময় দেবার মাছ মোর রেসপন্ডেন্ট যে হ্যাঁ বাংলাদেশে লোকেরা সক্রিয় হচ্ছে, হয়তো আওয়ামী লীগের পপুলারিটি রেটিং, ওদের ধারণা যে পপুলারিটি রেটিং বাড়ছে, বাড়ছে কি বাড়ছে না আমার কোনো আইডিয়া নেই, বাংলাদেশে আমি নেই, কিন্তু ওদের ধারণা যে বাংলাদেশে লোকেরা, সাধারণ লোকেরা ওদেরকে আরো বেশি অ্যাকসেপ্ট করছে। তো এটা হয়তো হতেও পারে, এটা নাও হতে পারে, কিন্তু দ্য মুড ওয়াজ আপবিট অ্যাজ ফার অ্যাজ আই ক্যান মেক আউট। আপনাদের কি মনে হলো, মানে যে আওয়ামী লীগের পরবর্তী উত্তরসূরি হিসেবে সজীব ওয়াজেদ জয়কে এক রকমের মানে চিহ্নিত করতেই কি এই সংবাদ সম্মেলনে সজীব ওয়াজেদ জয় মায়ের পক্ষে উত্তর দিচ্ছিলেন? এবং মুডটা আপবিট হওয়ার কারণ কি? মানে এই যে একটা সমর্থন, মানে শুধু দেশের সমর্থন নাকি ভারতের সমর্থন, আন্তর্জাতিক সমর্থনও এর পেছনে একটা কাজ করেছে বলে মানে আপনার কি মনে হয়, আপনার বিশ্লেষণ কি? না, আমার মনে হয় যে এক নম্বর এদের ধারণা যে দেশে, কারণ যে কোনো রিফিউজির সবচেয়ে বড় ভয় থাকে যে দেশের লোকেরা তাকে নেবে কি নেবে না। যেখানে আছে সেখানে রিফিউজ পেয়েছে, সেটা তো পেয়েছে, তারপরে হ্যাঁ অসুবিধা হতে পারে সেখানে অনেক রকমের, কিন্তু তার সবচেয়ে বড় ভয় থাকে যে সে ফেরত যেতে পারবে না, তাকে সেখানকার লোকেরা ফেরত নেবে না, চাইবে না। তো সেই জিনিসটা অনেকটা কাটিয়ে উঠেছে। এক নম্বর, সজীব জয় কি এখন হাসিনার মনোনীত চিহ্নিত সাকসেসর বলা মুশকিল, কিন্তু জানুয়ারিতে যেরকম কোনো মানে যেন মনে হয়েছিল উনি এসছেন, মাকে ভালোবাসেন, মার হয়ে উনি কথা বলছেন, কিন্তু এখন মনে হচ্ছিল উনি একটা অর্গানাইজার। সো অর্গানাইজেশনের যখন উনি ভূমিকা, অর্গানাইজারের যখন ভূমিকা নেন, তার মানে তিনি পার্টি পলিটিক্স এর মধ্যে ইনভলভ হয়ে গেছে, এবং তিনি সক্রিয়ভাবে পার্টিকে কিভাবে জোর করা যায়, কি করে তাকে শক্তিশালী করা যায় সেটা নিয়ে চিন্তা করছে, উইচ ইজ এ গুড সাইন ফর হিম অ্যাটলিস্ট। যে সে এখন, এটা তো শেখ হাসিনা বুঝবে বা আওয়ামী লীগ বুঝবে যে শেখ হাসিনার সাকসেসর কে হবে, আওয়ামী লীগ কাকে চাইবে, সেগুলো তো তাদের ডিসিশন, সেগুলো তো জয় ডিসাইড করতে পারবে না, বা অন্য কোনো দেশ বা অন্য কোনো লোক ডিসাইড করতে পারবে না। আপনি চান বা না চান ওটা ওই পার্টি ডিসাইড, তো সেটা বলতে পারবো না। কিন্তু সজীব জয় সিম মাচ মোর কনফিডেন্ট অ্যান্ড হি সিম মাচ মোর ইন কমান্ড অফ দ্য সিচুয়েশন, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে মানে ব্রিফিংটা হলো সর্বশেষ, সেদিন যেমন এই প্রশ্নটা বারবার এসেছে ভারত বাংলাদেশ সম্পর্কটা খারাপ হয়ে যায় কিনা, অন্যদিকে এই প্রশ্নটাও এসেছে যে বাংলাদেশ আবার ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে ডেকে নিয়ে আরো বেশি করে ডিজেল দিতে বলেছেন, এর মধ্যে কাঁচামরিচও যাচ্ছে বাংলাদেশে। আমার প্রশ্ন হচ্ছে যে ভারতের সংবাদ মাধ্যমে আলাপটা কি ধরনের, মানে একদিকে তো সার্জিও গোড়ো ঢাকা গিয়ে আবার দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করলেন, ভারত কি আসলে এই যে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে অন্তর্ভুক্ত করতে হবে এই বার্তাটা বাংলাদেশ সরকারকে নানাভাবে যেমন পৌঁছে দিচ্ছে, ভারত আমেরিকা সহ বিভিন্ন পরাশক্তিকেও তাদের এই বিষয়ে সম্মত করেছে, এরকম কিছু কি আপনার মনে হয়? আপনার বিশ্লেষণ, আপনার খবর কি বলে? তো দু তিনটে জিনিস, প্রথমত হচ্ছে যে ভারতবর্ষ বরাবর চেয়েছে যে বিএনপি সরকারকে তারা সহযোগিতা করতে পারে, এবং সেই জন্য আপনি ফুয়েলের কথা বলছেন, পুরো হরমুজ যখন বন্ধ হয়ে গেল এবং তেল বাংলাদেশ পাচ্ছিল না, তখন ভারতবর্ষ পাইপলাইন দিয়ে তেল দিয়েছে। সেই পাইপলাইনটা অবশ্য শেখ হাসিনাই বানিয়েছেন, সেটা আলাদা কথা। শেখ হাসিনা বানাননি, ভারত বানিয়েছে, শেখ হাসিনার সময় বানিয়েছে। ভারতবর্ষ অন্য যা 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 দরকার বাংলাদেশের, সেগুলো সবকিছুই তারা শুনছে, তারা সবকিছুই করার চেষ্টা করছে। ভিসা, দীনেশ ত্রিবেদী একটা মন্ত্রী পদের, প্রথমবার বাংলাদেশে একজন মন্ত্রী পদের হাই কমিশনার আমরা পাঠিয়েছি, ভারতবর্ষ পাঠিয়েছে, আমি তো আর নই, আমি একজন সাংবাদিক আপনারই মতন। কিন্তু এটা একটা বড় কথা যে কোনোদিন এককালে জয়েন্ট সেক্রেটারি লেভেলের লোককে পাঠানো হতো হাই কমিশনার, সেখানে একজন মন্ত্রী পদের লোককে পাঠানো হয়েছে, মানে কতটা গুরুত্ব ভারতবর্ষ বাংলাদেশকে দেয় এটার একটা চিহ্ন। এবং যা যা বাংলাদেশের দরকার পড়েছে, এই যে পরিস্থিতি শুধু বাংলাদেশ বা ভারতের উপরে তো না, পুরো বিশ্বের উপরে একটা বিশাল খানা ঝড় হয়ে গেছে, হরমুজের উপরে যে আক্রমণ হয়েছে সেটার জন্য আমাদের সবার উপরে একটা অর্থনৈতিক চাপ পড়ছে। সেই চাপে যাতে আমাদের প্রতিবেশীরা কোনো রকম ভাবে কষ্ট না পায়, সেজন্য নেপালকে, বাংলাদেশকে, ভুটানকে, প্রত্যেকটা দেশকে ভারতবর্ষ নিজের ফুয়েল সাপ্লাই দিচ্ছে। যে যে চেয়েছে, শ্রীলঙ্কাকেও দিচ্ছে।
এইটা একটা নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে বাংলাদেশ আরো যা যা চেয়েছে, মরিচ হঠাৎ করে বাংলাদেশের মরিচের দাম প্রচন্ড বেড়ে গেছিল, সেগুলো চেয়েছিল, ভারতবর্ষ সাহায্য করার চেষ্টা করছে। যদিও ভারতের রাষ্ট্রদূতকে এখনো কিন্তু তারিক কারিম দেখা করেন। সার্জিও গোর দুদিনের জন্য বেড়াতে এসে তার সঙ্গে দেখা করে, কিন্তু একজন অ্যাডমিরাল একজন একটা প্যাসিফিক ফ্লিটের অ্যাডমিরাল আসে, তাকে তার সঙ্গে দেখা করে। ভারতের মন্ত্রী পদের একজন হাই কমিশনের সঙ্গে দেখা করার বেলায় কিন্তু এত দিন হয়ে গেল, তিনি রয়েছেন, অনেক সপ্তাহ হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু দেখা করা হয়। এটা কিন্তু 10 তারিখ নাকি দেখা করবেন বলে জানা যাচ্ছে আশা করি, আপাতত। আশা করি হ্যাঁ, নিশ্চয়ই ব্রিক্স সামিটের আগে নিশ্চয়ই দেখা করবেন, আশা করা ব্রিক্স যাচ্ছে। সামিটে আসবেন বলে আপনারা এখন আশা করছেন তারেক রহমান? আমার মনে হয় না তারেক রহমান ব্রিক্স সামিটকে উপেক্ষা করে। ব্রিক্স সামিটকে উপেক্ষা করাটা তো ভারতকে উপেক্ষা করা নয়, এটা ভারত, রাশিয়া, চায়না, সাউথ আফ্রিকা সবাইকে উপেক্ষা করা হয়ে যাবে। এটা দ্বিতীয়বার আসবে বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান ব্রিক্স সামিটে, এবং ওনাকে এই জন্যই ডাকা হয়েছে যে আগের বারও ডাকা হয়েছিল শেখ হাসিনাকে। এটা কোনো ব্যক্তি কেন্দ্রিক হিসেবে তো নিমন্ত্রণ দেওয়া হয় না, এটা দেশ হিসেবে নিমন্ত্রণ দেওয়া হয়। সেই দেশটাকে একটা গুরুত্ব দিচ্ছে ব্রিক্স। এখন তার ইচ্ছা, সে আসতে চায় কি আসতে চায়। সে যদি ভাবে যে আমেরিকা আমাকে বকতে পারে, তাহলে আসবে না। সে যদি ভাবে না, আমাকে রাশিয়া, ভারতবর্ষ, চায়না, সাউথ আফ্রিকা, এই যে ডেভেলপিং ইকোনমিজ, এরা যে পাওয়ার সেন্টার ইন দেমসেলস, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, তাহলে আসবে। এটা তো ভারতের উপেক্ষা নয়, এটা ব্রিক্স এর উপেক্ষা হবে যদি যে না আসে, এবং বার্তাটা হবে সে আমেরিকার কাছে ভয় পাচ্ছে। তো সেটা কি সে করতে চাইবে? সেটা তার ইচ্ছা, তার ব্যাপার। কিন্তু হাই কমিশনার ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা না করা, এটা একটা অসাধারণ ব্যাপার। জয়েন্ট সেক্রেটারি লেভেলের লোকের সঙ্গেও তার মাতা কিন্তু দেখা করত। কারণ একটাই কারণ আছে, দুটো দেশ প্রতিবেশী, সেই প্রতিবেশী দেশের মধ্যে একটা সুসম্পর্ক থাকা দরকার। সেই প্রতিবেশী দেশের মধ্যে কথাবার্তা সারাক্ষণ থাকা দরকার। যদি কারুর কূটনীতিক চিন্তাধারার জন্য রাষ্ট্রপ্রধান সেই দেশের রাষ্ট্র নিযুক্ত দূতের সঙ্গে না দেখা করে, সেটা কিন্তু একরকমের অপমান মনে করে সেই দেশটা, করতেও পারে, সেটা মনে রাখবে। সেটাকে কিন্তু সুচোখে ভালো চোখে কেউ দেখবে না। যা যা চাইছে বাংলাদেশ, ভারতবর্ষ প্রত্যেকটা জিনিস আগ বাড়িয়ে করে দিচ্ছে, কিন্তু তাই বলে যে ভারতবর্ষকে প্রত্যেকটা জিনিসে যদি কিছু না কিছু আপনি দেখাতে থাকবেন, ভারতবর্ষকে এটা কিন্তু নোট করে রেখে দেবে। ভারতকে তো অগ্রাহ্য করে বাংলাদেশ থাকতে পারবে না, বাংলাদেশকেও ভারতবর্ষ অগ্রাহ্য করে থাকতে পারবে না। চায়না যাবে তারেক রহমান, ভারতবর্ষর আসার কোনো কথা তিনি বলছেন না। ডোমেস্টিক অডিয়েন্স হয়তো খুশি হতে পারে, তার একটা সেট ডোমেস্টিক অডিয়েন্স, কিন্তু ইন্টারন্যাশনাল ফোরামে আপনি এরকম ভাবে তো চালাতে পারেন বেশি। আফটার অল বাংলাদেশের কি চাই, বাংলাদেশের সাধারণ লোকের কি চাই? জল, পানি। পানি, গঙ্গা ট্রিটি, যেটা 1996-তে সাইন করা হয়েছিল, আবার এক্সটেন্ড করা হয়েছিল, সেই ট্রিটিটা এখন শেষ হতে যাচ্ছে ডিসেম্বর মাসে। এরপরে 3 মাসের মেয়াদের ওটা এক্সটেনশন হবে, 3 মাস করে এক্সটেনশন। এখনো কথাবার্তা ভালো করে শুরু করা হয়নি। এই বছরে তো হবেই না গঙ্গা ট্রিটি, কোন রকমেই ওটার নতুন ট্রিটি তৈরি হতে পারবে না, পরের বছরও হবে না। এবং অন্যদিকে হিমালয় থেকে যে জল আসছে, সেই জলটাও কমে যাচ্ছে। তো বাংলাদেশের যা কোনো গ্যারান্টিড জল পাওয়ার পথ আমি দেখতে পাচ্ছি। ভারতবর্ষ নিজের টার্মসে ট্রিটি করবে, আর যত দেরি করবে বাংলাদেশ সেটা কথা বলতে, তত আরো বেশি ভারতবর্ষ নিজের টার্মস, তখন কিন্তু একটা প্রবলেম। তো বাংলাদেশের এমনিতেই প্রবলেম আছে, কারণ বাংলাদেশের হাইড্রোলজিক্যাল ডাটা ঠিক করে নেই। ভারতবর্ষের আছে কিন্তু বাংলাদেশের নেই, সুতরাং বাংলাদেশ নিজের কেস প্রেজেন্ট করতে তার অসুবিধা, যত দেরি করবে আরো তার প্রবলেম। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ভারতবর্ষ হচ্ছে আজকের দিনে এশিয়াতে বাংলাদেশের জন্য সবচেয়ে বৃহত্তম মার্কেট, চায়না নয়। চায়নার থেকে বাংলাদেশ আমদানি করে, বিক্রি খুব কম করে। কটা আম বেচেছে সেটাও আমি জানি না, সেটাতে কত টাকা পেয়েছে সেটাও বলতে পারবো না, কাঁঠাল না আম কি সব বিক্রি হয়েছে। ভারতবর্ষ ইজ আ বিগার মার্কেট। আরো বড় মার্কেট হতো যদি বাংলাদেশের কিছু কোম্পানি, প্রাণের মতন কিছু কোম্পানি যদি ভালো করে চিন্তা করে বাংলাদেশের কোম্পানিগুলো যদি ভারতমুখী হতো,
তারা বরাবরই ইউএসএ মুখী, তারা বরাবরই ইউরোপ মুখী, তারা ভারতমুখী নয়। ভারতীয় কোম্পানিরা বাংলাদেশ থেকে সোর্স করে গার্মেন্টস নিয়ে এসে বেচে। টার্টল বলে একটা ব্র্যান্ড, কলকাতার ব্র্যান্ড, তার সব টি শার্ট বাংলাদেশ থেকে সোর্স করে। তাদের জন্য কিছু এক্সপোর্ট হচ্ছে, বাকি বাংলাদেশরা নিজের ব্র্যান্ডেড জিনিসপত্র খুব একটা বেচে। চেষ্টা করলে তারা ভারতবর্ষে মার্কেট নিতে পারে। ভারতবর্ষ খুলে দিয়েছে, দ্বার খুলে দিয়েছে, কিন্তু সেই দরজাও বন্ধ হয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশের লেস ডেভেলপ স্টেটাস সেটা শেষ হয়ে যাচ্ছে। এখন তারা ভারতবর্ষ আবার সেই স্টেটাস দেবে কি দেবে না, বা আবার একটা চুক্তি করবে কি করবে না ব্যবসার জন্য, সেটার উপর নির্ভরশীল থাকবে। আমেরিকা দেবে কি দেবে না আমি সেটাও যদি কেউ কোনো গঙ্গা গ্যারান্টি নেই। পানি চুক্তিটা নিয়ে তো আমাদের দেশে মানে এটা নিয়ে তো আলাপ আছে। গঙ্গাটা তো বড় এখন কি চুক্তি, কিন্তু গঙ্গার পানি আটকে কি ভারত একরকমের বাংলাদেশকে তাদের পক্ষে নিয়ে আসতে চাইছে, এবং সেটা মাথায় গঙ্গা রেখেই কি আপনার মনে হয় যে এই গঙ্গা সময়টা চুক্তি তারেক নিয়ে আমি রহমান সরকারের সঙ্গে কোনো খাতির করতে চাইছে না? মানে তারেক রহমানকে এগিয়ে আসতে হবে জানে ভারত সরকার, সেই জন্যই তারা শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দিচ্ছে, বা আসলে তারেক রহমান সরকারের সঙ্গে সম্পর্কটা উন্নয়নে তেমন কোনো সক্রিয় ভূমিকা দেখাচ্ছে না? না 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 না, এটা শেখ হাসিনার সঙ্গে গঙ্গা চুক্তির কিছু নেই। গঙ্গা চুক্তির কথা ভারতবর্ষ বরাবর বলে আসছে, গঙ্গা চুক্তি ইলেকটেড গভর্নমেন্টের সঙ্গে আমরা কথা বলি। ইলেকটেড গভর্নমেন্টকে আসতে হবে, ইলেকটেড গভর্নমেন্ট তো এসছে, কিন্তু তাদের তো আসতে হবে ভারতবর্ষে কথা বলতে। তারা না এলে তো কথাবার্তা হতে পারে না, কথা তো হাওয়াতে হতে পারে না। এটাতে শেখ হাসিনা কোথার থেকে আসছে? শেখ হাসিনার কোনো রোল নেই এটা। দ্বিতীয়ত, গঙ্গা চুক্তির থেকে অ্যাকচুয়ালি কিন্তু ব্যবসার চুক্তিটা বেশি ইম্পর্টেন্ট। আজকের দিনে আমেরিকা আর অন্যদের থেকে জিনিসপত্র কিনছে না, ডিউটি লাগাচ্ছে, এটা একটা ফ্যাক্ট। আপনারা কিছুদিনের জন্য 19% না কত একটা পার্সেন্টে আপনারা বিক্রি করতে পারছেন, সেখানেও আপনারা মার খাবেন অন্যদের কাছ থেকে, ফিলিপিন্সদের থেকে, ভিয়েতনাম থেকে, কম্বোডিয়া থেকে যথেষ্ট মার খাচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন আপনাদের এক্সটেনশন দেবে কিনা সেটা কেউ জানে না। ইংল্যান্ড, গ্রেট ব্রিটেন আপনাদের দেবে কিনা সেটা কেউ জানে না, কেউ জানে না। সেই ক্ষেত্রে ভারতবর্ষ একটা বড় মার্কেট, তাকে চটানোটা ঠিক হবে। এবং সেই জন্য ভারতবর্ষের সঙ্গে ব্যবসার চুক্তিটা ইভেন মোর ইম্পর্টেন্ট দেন গঙ্গা চুক্তি। গঙ্গা চুক্তি, গঙ্গার জল তো যাবে বাংলাদেশে, চুক্তি থাক আর না থাক কিছু না কিছু যাবে। তিস্তার জল তো কোনোদিন বন্ধ হয়নি, কিন্তু গঙ্গার জল বন্ধ হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি চুক্তি করতে চান তাহলে এগিয়ে আসতে হবে, না এগেলে চুক্তি হবে না। চুক্তি ঘরে বসে হবে না, ভারতবর্ষকে রোজ গালাগাল দিলে হবে না। হোম মিনিস্টার আপনাদের, তিনি শিলংয়ে থাকার পরে এখন তিনি বিভিন্ন রকমের অ্যান্টি ইন্ডিয়ান কথা বলছেন। অ্যান্টি ইন্ডিয়ান বলবো না, কিন্তু ইন্ডিয়ার বিরূপ বল, সে যে কোনো কারণের জন্য দিক, সেগুলো তো ভারতবর্ষ খুব ভালো নজরে দেখবে না। ভারতবর্ষের সঙ্গে কথা বলতে গেলে পরে আপনাকে ভারতবর্ষে আসতে হবে, গঙ্গার জল নিয়ে কথা বলতে গেলে গঙ্গার দেশে আসতে হবে। তো সেটা তো বাংলাদেশের মন্ত্রীদের আসতে হবে, প্রধানমন্ত্রীকে আসতে হবে, কখনো না কখনো আসতেই হবে। এটা তো না, তাছাড়া তো এগাতে যেতে পারে, এটা তো পসিবল। শেষ প্রশ্ন আপনার কাছে, আবারও শেখ হাসিনার সংবাদ সম্মেলনটায় ফিরে যাই, যে সজীব ওয়াজেদ জয়কে আপনার এই সংবাদ সম্মেলনে অনেক প্রস্তুত মনে হয়েছে, আওয়ামী লীগকে সংগঠিত আপবিট মনে হয়েছে, তারা দেশে ফেরার একটা পরিসর তৈরি করেছেন মনে হয়েছে বলছিলেন। সজীব ওয়াজেদ জয় একটা বেশ গুরুতর অভিযোগ করেছেন, এর আগেও তিনি সাক্ষাৎকারেও বলেছিলেন কথা, যে বাংলাদেশে আইএসআই, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা একেবারে অবাধে তাদের কার্যক্রম চালাচ্ছে এবং বাংলাদেশকে আরেকটা পাকিস্তান তৈরির চেষ্টা হচ্ছে। ভারতবর্ষে আইএসআই এর অ্যাক্টিভিটি যে বাংলাদেশে বেড়েছে, সেটা ভারতবর্ষের বিভিন্ন মহলে নোট করা হয়েছে, নিশ্চয়ই করে করা হয়েছে। এ নিয়ে অনেক সাংবাদিকরা লিখেওছে, আমিও লিখেছি, যে আইএসআই এর কটা টিম বাংলাদেশে এসছে, আইএসআই এর অ্যাক্টিভিটি বেড়ে গেছে বাংলাদেশে, এগুলো সবাই জানে। আরাকান আরসা, যেটা আরাকানদের যেটা মিলিটেন্ট গ্রুপ, সেখানে বাংলাদেশের কিছু যেরকম লোকেরা সক্রিয়, তাদেরকে সাহায্য করতে, এটাও জানা গেছে, কিন্তু তাদেরকে সাহায্য করার জন্য আইএসআই এগিয়ে এসছে। এই গল্পগুলো আমরা জানি। তো কনসিকুয়েন্টলি সেইগুলোকে সুনজরে কেউই নিচ্ছে না, ভারতবর্ষ তো নেবেই না, অন্যরাও নেবে। বাংলাদেশে যে ইসলামিক মিলিটেন্সি বাড়ছে, সেখানে যে মিলিটেন্স গুলোকে ছাড়া হয়েছিল ইউনূস সরকারের সময়, সেই মিলিটেন্স গুলোকে এখনো জেলে পোড়া হয়নি, তারা এখনো ফ্রি, এবং তারা এখনো
একত্র হচ্ছে, তারা তাদের দল ভারী করছে, তারা রিক্রুটমেন্ট করছে, সেগুলো জানা কথা। এবং সেই প্রশ্নগুলো নিশ্চয়ই ভারতীয়রাও জিজ্ঞেস করবে যখনই বাংলাদেশের শীর্ষস্থানীয় কেউ যদি ভারতবর্ষে আসে, বা আমাদের কেউ যদি বাংলাদেশের শীর্ষস্থানীয় কোনো নেতৃবৃন্দের সঙ্গে দেখা করে, ভারতবর্ষের যে কোনো মন্ত্রী যখন দেখা করবে, এই প্রশ্নগুলো নিশ্চয়ই করবে। আমার মনে হয় এই প্রশ্নগুলো শুধু ভারতবর্ষ করবে না, এই প্রশ্নগুলো আমেরিকাও করবে। আমি জানি না সার্জিও গোরের সঙ্গে কি কি কথা হয়েছে, কিন্তু চায়নাকে যদি কিছু বাংলাদেশ কোনো বিশেষ ফ্যাসিলিটি দেয়, বা ইসলামিক মিলিটেন্সিকে যদি বাংলাদেশ পারমিট করে তার সয়েলে বাড়তে, তাহলে আমেরিকাও কোনোদিন খুশি হবে না। এবং সেই ব্যাপারে কিন্তু আমেরিকা আর ভারতবর্ষ একমত থাকবে। আপনি খেয়াল করবেন যে ভারতবর্ষের সঙ্গে কিন্তু অনেকগুলো চুক্তি, ডিফেন্সের বলুন কি অন্য, তারপর থেকেই অনেকেই বলা শুরু করেছেন যে শেখ হাসিনা নিজে ফিরতে পারবেন কিনা তাই সন্দেহ, আর জেল, জুলুম, ফাঁসি এরকম নানা সম্ভাবনা নিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যারা কিনা বিদেশে আরামে আয়েশে নিরাপদে আছেন, তারা ফিরবেন তার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু আওয়ামী লীগের সাবেক এমপিদের মধ্যে যাকে বলা যেতে পারে সবচেয়ে বিশ্বখ্যাত, মানে নিশ্চিতভাবে আন্তর্জাতিক খ্যাতিতে যিনি শীর্ষে, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার ক্রিকেটার, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান ঘোষণা করে দিয়েছেন রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার দিয়ে যে তিনি যদি আগে দেশে ফিরতে না পারেন, তাহলে তার অধিনায়ক শেখ হাসিনার সঙ্গে তিনি ডিসেম্বরেই দেশে ফিরবেন। এর মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শেখ হাসিনার পর প্রথম একজন আওয়ামী লীগ নেতা এসে ঘোষণা দিলেন, রীতিমতো একেবারে সুস্পষ্টভাবে, যে তিনি দেশে ফিরবেন, দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে, বিচারের মুখোমুখি হতে প্রস্তুত, এবং তিনি প্রয়োজনে আগে ফিরতে না পারলে তাদের দলীয় নেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ওপরেই নির্ভর করছেন এবং শেখ হাসিনার সঙ্গে ডিসেম্বরে ফিরবেন। সাকিব আল হাসান এমন একটা পরিস্থিতিতে এই বিস্ফোরক সাক্ষাৎকার রয়টার্সকে দিলেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে, এরপর পুনঃ প্রকাশিত হয়েছে একের পর এক বিভিন্ন ভাষায় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে, ক্রিক ইনফো থেকে শুরু করে আল জাজিরা পর্যন্ত সকলেই সংবাদটি পুনঃ প্রকাশ করেছে খুব স্বাভাবিকভাবে। কারণ সাকিব আল হাসান, যেটা বলছিলাম, আন্তর্জাতিকভাবে পরিচিত এক মুখ, আর এমন এক সময়ে সাকিব আল হাসান এই সাক্ষাৎকার দিলেন যখন 5ই আগস্ট শেখ হাসিনা দিল্লিতে প্রথমবারের মতো একটা প্রকাশ্য সংবাদ সম্মেলনে লাইভে সংযুক্ত হয়ে বিশ্বের আন্তর্জাতিক শীর্ষ সংবাদ মাধ্যমগুলোর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। শুধু তাই নয়, সেই অনুষ্ঠানে আওয়ামী লীগের এই সাবেক এমপি সাকিব আল হাসান তিনিও যুক্ত হয়েছিলেন এবং তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে এই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কেন বক্তব্য রাখলেন, এর পরপরই তার মাগুরার বাড়িতে পেট্রোল বোমা ছোড়া হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে। সাকিব আল হাসান এই সাক্ষাৎকারে বলেছেন তিনি এসব জানেন, যে তার বাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে শেখ হাসিনার সঙ্গে তিনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হওয়ার পর, কিন্তু তিনি যেহেতু নিশ্চিতভাবে জানেন তিনি কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নন, যেসব মামলা তার নামে করা হয়েছে সেসব মিথ্যা মামলা, কাজেই দেশে ফিরে তিনি বিচারের মুখোমুখি, আদালতের মুখোমুখি হতে চান। এই যে বিচারটা যে বাংলাদেশে কি ধরনের মিথ্যা এবং বানোয়াট বিচার চলছে, তার একটা দুর্দান্ত উদাহরণ আসলে সাকিব আল হাসান। সাকিব আল হাসান এখন যেমন শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ খেলছেন, মানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাচ্ছেন, 39 বছর বয়সী এই ক্রিকেটার বিশ্বের বিভিন্ন দেশে এখন খেলছেন শ্রীলঙ্কার লিগ, ঠিক তেমনিভাবে টরন্টোতে, কানাডায় ক্রিকেট খেলছিলেন 2024-এর জুলাই আগস্ট মাসে। অথচ কানাডার টরন্টোতে বসে ক্রিকেট খেলছেন যেই সাকিব আল হাসান, তাকেও জুলাই আগস্ট মাসের হত্যা মামলায় আসামি করা হয়েছে। কাজেই মানে কি ধরনের যে জুলাই আগস্টের হত্যা মামলাগুলো চলছে এবং আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের কিভাবে ঢালাও মামলা দেওয়া হয়েছে, তার একটা দুর্দান্ত উদাহরণ সাকিব আল হাসান বটে।
এবং রয়টার্সে এত সরাসরি এত বিস্তারিত এই সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে সম্ভবত সাকিব আল হাসান তার নিজের সিদ্ধান্ত, এবং তিনি যাকে ক্যাপ্টেন হিসেবে অভিহিত করলেন, তার অধিনায়ক হিসেবে অভিহিত করলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তার এই সিদ্ধান্তটি স্পষ্ট হয়েছে যে সাকিব আল হাসানও মুখ খুলেছেন। তিনিও এখন সর্বত্র সকল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বারবার কথা বলবেন এবং বলবেন যে কানাডায় ক্রিকেট খেলার সময় হত্যা মামলা দিয়ে এখন তার দেশে ফেরার পথ বন্ধ করে রেখেছে বর্তমান সরকার। শুধু তাই নয়, তারা তাকে প্রয়োজনীয় নিরাপত্তাটুকু পর্যন্ত দিতে রাজি হচ্ছে না বলে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই ক্রিকেটার দেশে ফিরে দেশের মাঠে অবসর নেওয়ার যে স্বপ্নের কথা গত কয়েক মাস ধরে ক্রমাগতভাবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলে যাচ্ছেন, সেই স্বপ্নটুকু পর্যন্ত তার পূরণ হচ্ছে না। দেখেন, সাকিব আল হাসান তার এই সাক্ষাৎকারে সরাসরি বলেছেন তিনি দেশে ফিরতে চান যদি সরকার অন্তত তাকে এটা বলে যে তারা দেশে ফিরলে তার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। সাকিব আল হাসান মোটেও বলছেন না যে তার বিরুদ্ধে যেসব ভুয়া মামলা করা হয়েছে সেসব মামলা যাতে আগেই উঠিয়ে নেওয়া হোক। তিনি শুধু চাইছেন সরকার তাকে যাতে শুধুমাত্র নিরাপত্তার প্রতিশ্রুতিটুকু দেন, এবং তিনি চাইছেন 2027-এর বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে। এবং সাকিব আল হাসান রয়টার্সের সঙ্গে এই সাক্ষাৎকার, যেটি এরপর বহু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে পুনঃপ্রকাশিত হয়েছে, সেখানে স্পষ্টভাবে বলেছেন তিনি চান দেশে ফিরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলবেন এবং তিনি চান দেশে ফিরে তার বিরুদ্ধে থাকা এমনকি হত্যা মামলারও বিচার মোকাবেলা করবেন এবং একই সঙ্গে অবসর নেওয়ার আগে দেশের মাটিতে একটা বিদায়ী সিরিজ খেলবেন যদি শুধুমাত্র সরকার তার নিরাপত্তার নিশ্চয়তাটুকু দেয়। এবার যেমন শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হয়েছেন বলে সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা মারা হলো, 2025-এর সেপ্টেম্বরে শেখ হাসিনার জন্মদিনে সাকিব আল হাসান একটা স্ট্যাটাস দিয়েছিলেন শেখ হাসিনা এবং তার ছবির সাথে, যে শুভ জন্মদিন আপা। এই শুভ জন্মদিন আপা স্ট্যাটাসটা তিনি দেওয়ার পরেও তখন অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার তেলে বেগুনে জ্বলে উঠেছিল এবং তখনকার যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঘোষণা করেছিলেন যে তিনি কিছুতেই সাকিব আল হাসানকে বাংলাদেশে আসতেও দেবেন না, বাংলাদেশের মাটিতে খেলতেও দেবেন না। এবার এখন এই তারেক রহমান সরকারের আমলে তারেক রহমানের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, যিনি নিজেও বিখ্যাত ফুটবলার ছিলেন বাংলাদেশের, তিনি বলেছেন রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় এই সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের দেশে ফেরার তিনি আর কোনো সম্ভাবনা দেখেন না, সুযোগ দেখেন না। রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে সাকিব আল হাসান কিন্তু বলেছেন যে তিনি যে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দিল্লিতে যুক্ত হয়েছিলেন সেখানে তো তিনি বাংলাদেশের শান্তি ও অগ্রগতির কথাই বলেছেন, কাজেই তিনি কেন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হলেন, এর ফলে তার দেশে ফেরার সম্ভাবনা একেবারে বন্ধ হয়ে গেল, এসব নিয়ে সাকিব আল হাসান স্পষ্ট করে বলেছেন তার কোনো অনুশোচনা নেই। এটা একটা বিস্ময়কর ব্যাপার বটে। এই সাকিব আল হাসানকেও যে বিভিন্ন সরকারের তরফে এই প্রস্তাব দেওয়া হয়েছিল যে তিনি যদি তার রাজনৈতিক যে অবস্থান সে অবস্থান থেকে সরে দাঁড়ান তাহলে তার দেশে ফেরার পরিস্থিতি তৈরি করা হবে, সে কথাও কিন্তু স্পষ্ট করে সাকিব আল হাসান রয়টার্সকে বলেছেন যে এই প্রস্তাব তার কাছে এসেছিল। কিন্তু অথচ বিশ্ববিখ্যাত এই ক্রিকেটার, যিনি কিনা শুধুমাত্র বাংলাদেশে ফিরে অবসর নেওয়ার স্বপ্নটুকু দেখেন বলে বারবার বলছেন, তিনিও কিন্তু কিছুতেই কোনো সরকারের প্রস্তাবে তার দল আওয়ামী লীগ ছেড়ে বা তার অধিনায়ক শেখ হাসিনাকে ছেড়ে সরকারের সঙ্গে একটা আপোষ রফা করে বাংলাদেশে ফিরে গিয়ে ক্রিকেট খেলায় যুক্ত হয়ে যেতে কিংবা একটা দারুণ অবসর বা বিদায় পাওয়ার সুযোগ তৈরি করতে রাজি হন নাই। সাকিব আল হাসান স্পষ্ট করে বলেছেন ক্যাপ্টেন যা বলেন আমরা তা অনুসরণ করি, মানে তার রাজনৈতিক জীবনের ক্যাপ্টেন বা অধিনায়ক হিসেবে তিনি শেখ হাসিনাকে অভিহিত করছেন এবং বলছেন আমার মনে হয় তারাই বিষয়টি ভালোভাবে সিদ্ধান্ত নেবেন এবং আমরা তাদের দেওয়া নির্দেশনা অনুসরণ করব।
সাকিব আল হাসান বলেছেন যে অন্তর্বর্তী সরকারের সময় তিনি একজন আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং ক্রীড়া মন্ত্রণালয় ও পুলিশকে চিঠি দিয়েছিলেন, তার বিরুদ্ধে থাকা মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহারের অনুরোধ করেছিলেন, তবে এখন পর্যন্ত তিনি এর কোনো জবাব পাননি। তিনি আরো বলেন, দেশে ফেরার বিষয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি কথা বলতে আগ্রহী। তারেক রহমানের একজন মুখপাত্র অবশ্য বলেছেন রয়টার্সকে যে সাকিবকে এখন পতিত, পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট সরকারের সদস্য হিসেবে থাকার পরিণতি ভোগ করতে হচ্ছে। সাকিব আল হাসান আরো ইন্টারেস্টিং যে তথ্য দিয়েছেন সেটা হচ্ছে 2024 সালের শেষ দিকে একবার কিন্তু তিনি দেশে ফেরার জন্য বিমানেও উঠেছিলেন। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এক রকমের গ্রিন সিগন্যাল পাওয়ার পর এবং নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার পর তিনি যাত্রাও শুরু করেছিলেন, কিন্তু বিমান মাঝপথে থাকা অবস্থায় তাকে আবার ফিরে যেতে বলা হয় এবং তারপর তিনি দুবাইয়ে নেমে নিউ ইয়র্কে ফিরে যান। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে 3 সন্তান এবং স্ত্রীকে নিয়ে থাকেন সাকিব আল হাসান। এখন সাকিব রয়টার্সকে প্রশ্ন করছেন 12 ঘন্টার মধ্যে আসলে কি পরিবর্তন হয়ে গিয়েছিল 2024-এর শেষে ওই অন্তর্বর্তী সরকারের সময়, সেটা তিনি জানেন না, কারণ দেশে ফেরার আগে ওই সফরটি 5 থেকে 7 দিন ধরে পরিকল্পনা করা হয়েছিল। এরপর দেশে ফেরার আরেক দফা তিনি এক রকমের পরিকল্পনা করেছিলেন, কিন্তু সে পরিকল্পনাও ভেস্তে গিয়েছিল সাকিব আল হাসান জন্মদিনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানোর পর। তখন সাকিব আল হাসান বলেন কর্তৃপক্ষ তাকে ঢুকতে না দেওয়ার কারণ হিসেবে শেখ হাসিনাকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর পোস্টটির কথা উল্লেখ করেছিলেন। এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সাকিব আল হাসান প্রশ্ন করছেন যে বাংলাদেশে আমাকে ঢুকতে না দেওয়ার কারণ হিসেবে এটা কিভাবে বিবেচিত হতে পারে আমি বুঝতে পারছি না। তবে সাকিব আল হাসান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিভিন্ন কর্মকর্তারা যে তার সঙ্গে যোগাযোগ করে বলছেন হাসিনা আর আওয়ামী লীগ থেকে নিজেকে দূরে রাখলে তার দেশে ফেরার পথ সুগম হতে পারে, সেই প্রস্তাব বিবেচনা করারও কোনো সুযোগ নেই। সাকিব আল হাসানের যে প্রশ্ন কিভাবে জন্মদিনের শুভেচ্ছা জানানোর কারণে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটারকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হচ্ছে না, সে প্রশ্ন যেমন এখন সাকিব আল হাসান যেহেতু মুখ খুলেছেন এবং একের পর এক সাক্ষাৎকার দেবেন বলে ধারণা করা হচ্ছে, তাতে যেমন সে প্রশ্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বারবার উঠবে, তেমনি প্রশ্ন উঠবে কানাডায় ক্রিকেট খেলতে খেলতে বাংলাদেশে জুলাই হত্যায় কি করে জড়িয়ে পড়েছিলেন সাকিব আল হাসান। আরও প্রশ্ন উঠবে কেনই বা দিল্লিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাবেক এমপি হিসেবে যুক্ত হয়েছিলেন বলেই সাকিব